আসসালামু আলাইকুম। স্বাগত বাংলা ওয়ান টিভির প্রাইম নিউজে। সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। বাংলাদেশে নতুন সরকারের শপথ গ্রহণ, প্রকাশিত হল মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মন্ত্রণালয় বণ্টন। যুক্তরাষ্ট্রে ফের বন্দুক সহিংসতা, বটগেট এরানায় প্রাণ গেল ৩ জনের। যুক্তরাষ্ট্রে পাসপোর্ট নবায়ন আবেদন করলেই বাতিল পুরনো পাসপোর্ট, নতুনটি না পাওয়া পর্যন্ত বিদেশ যাত্রা নয়। নিউ ইয়র্কে নতুন ট্রাফিক পয়েন্ট সিস্টেম, ২৪ মাসে ১০ পয়েন্টে লাইসেন্স সাসপেনশন, বাড়ছে শাস্তি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে নতুন সরকারের শপথ গ্রহণের মাধ্যমে শুরু হয়েছে নতুন রাজনৈতিক অধ্যায়। প্রধানমন্ত্রী সহ মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেওয়ার পর প্রকাশ করা হয়েছে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। অভিজ্ঞ ও নতুন মুখের সমন্বয়ে গঠিত এই মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। সম্পূর্ণ তালিকা ও বিশ্লেষণ জানতে দেখুন আমাদের পূর্ণ প্রতিবেদনটি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাঁকে শপথ পড়ান। একই সঙ্গে নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে প্রায় ২ যুগ পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি ২০৯ আসনে জয়ী হয়। জোট শরিকরা ৩টি আসন পান। নির্বাচনের ফলাফলের প্রেক্ষিতে সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সংসদ ভবন কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায়, যা দেশের ইতিহাসে বিরল একটি পরিবর্তন। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক নেতা, সংসদ সদস্য, বিচারপতি, ৩ বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা। শপথ গ্রহণ অনুষ্ঠানে চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান সহ ১৩টি দেশের কূটনৈতিক প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা নয়াদিল্লি থেকে বিশেষ প্রতিনিধিত্ব করেন। এছাড়া মালদ্বীপ, ভুটান, যুক্তরাজ্য, তুরস্ক, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিরাও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের পর ২৫ পূর্ণমন্ত্রী এবং ২৪ প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। মন্ত্রিসভায় নতুন মুখের সংখ্যা বেশি, ১৬ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী প্রথমবার শপথ গ্রহণ করছেন। নতুন মন্ত্রিসভায় উল্লেখযোগ্য নতুন মন্ত্রীর মধ্যে আছেন এজেড.এম জাহিদ হোসেন, খলিলুর রহমান টেকনোক্র্যাট, মিজানুর রহমান মিনু, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এবং দীপেন দেওয়ান। নতুন প্রতিমন্ত্রীর মধ্যে আছেন এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ ইসলাম অমিত, কায়সার কামাল, ফারজানা শারমিন, মীর শাহে আলম, নুরুল হক নূর ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠান সরাসরি দেখার জন্য হাজারো মানুষ জড়ো হন। তারা স্লোগান ও করতালির মাধ্যমে শপথ গ্রহণকে স্বাগত জানান। দেশের সাধারণ মানুষ নতুন সরকারের ওপর উচ্চ প্রত্যাশা রাখছেন। বিভিন্ন স্থান থেকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠান দেখতে উপস্থিত হন। প্রধানমন্ত্রী তারেক রহমান আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত মনোভাব নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন। নতুন মন্ত্রিসভায় অনেকেই প্রথমবার মন্ত্রী পরিষদে স্থান পেয়েছেন। এর মধ্যে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সংখ্যা মোট ৫০ জন। প্রধানমন্ত্রী নিজেই মন্ত্রিসভার সদস্য হিসেবে প্রথমবার দায়িত্ব নিচ্ছেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছে। এর মধ্য দিয়ে দেশের নতুন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে কাজ শুরু করবে।
বাংলাদেশের ইতিহাসে দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুধুমাত্র রাজনৈতিক নয়, এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার এক নতুন অধ্যায়ও সূচিত করেছে। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভা দেশের জন্য নতুন পরিকল্পনা ও লক্ষ্য বাস্তবায়ন শুরু করবেন। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের পার্টগেট শহরে একটি অ্যারেনায় বন্দুক হামলায় অন্তত ৩ জন নিহত এবং আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার দুপুরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি হকি অনুষ্ঠান চলাকালে এই হামলার ঘটনা ঘটে। সে সময় অ্যারেনায় বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। পুলিশ জানায় হামলাকারী হঠাৎ করেই গুলি চালায়, পরে সে নিজেও গুলিবিদ্ধ হয়ে মারা যায়। নিহতদের মধ্যে হামলাকারীসহ আরও 2 জন রয়েছেন, যার মধ্যে একটি অল্পবয়সী মেয়েও রয়েছে। আহত 3 জনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাটকেট পুলিশ প্রধান জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হামলাকারী তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়ে থাকতে পারে, তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে পাসপোর্ট নবায়নের আবেদন করলেই পুরনো পাসপোর্ট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাচ্ছে, এমন সতর্কতা দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। ফলে নতুন পাসপোর্ট হাতে পাওয়ার আগে আন্তর্জাতিক ভ্রমণ করা সম্ভব নয়। ইতিমধ্যে অনেক যাত্রী বিমানবন্দরে গিয়ে বিড়ম্বনায় পড়েছেন। জরুরি ভ্রমণের ক্ষেত্রে বিশেষ প্রক্রিয়ায় দ্রুত পাসপোর্ট পাওয়ার সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের জন্য পাসপোর্ট নবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। নতুন নির্দেশনা অনুযায়ী কেউ অনলাইনে বা ডাকযোগে পাসপোর্ট নবায়নের আবেদন করলেই তার বর্তমান বা পুরনো পাসপোর্ট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। অর্থাৎ নতুন পাসপোর্ট হাতে পাওয়ার আগে পুরনোটি দিয়ে কোনো আন্তর্জাতিক ভ্রমণ করা যাবে না, যদিও সেটির মেয়াদ এখনও শেষ না হয়ে থাকে। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, নিরাপত্তা জোরদার ও জালিয়াতি প্রতিরোধের স্বার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্কিন আইন অনুযায়ী একই সময়ে একজন নাগরিক একাধিক বৈধ পাসপোর্ট রাখতে পারবেন না। তাই নতুন আবেদন প্রক্রিয়া শুরু হলেই পুরনো পাসপোর্ট আন্তর্জাতিক ভ্রমণের জন্য অকার্যকর হয়ে পড়ে। ইতিমধ্যে অনেক ভ্রমণকারী বিমানবন্দরে গিয়ে বিড়ম্বনার শিকার হয়েছেন। কেউ কেউ টিকিট বুক করার পর জানতে পেরেছেন তাদের পাসপোর্ট সিস্টেম বাতিল হয়ে গেছে, ফলে নির্ধারিত বিদেশ ভ্রমণ বাতিল করতে হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, নতুন পাসপোর্ট না আসা পর্যন্ত পুরনোটি দিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আকাশপথে ভ্রমণ করা যাবে। আর যদি আগামী 14 দিনের মধ্যে জরুরি আন্তর্জাতিক ভ্রমণের প্রয়োজন হয়, তাহলে অনলাইনে আবেদন না করে সরাসরি ন্যাশনাল পাসপোর্ট ইনফরমেশন সেন্টারে যোগাযোগ করে জরুরি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভ্রমণের পরিকল্পনা মাথায় রেখে পর্যাপ্ত সময় হাতে নিয়ে পাসপোর্ট নবায়ন করাই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। টেক্সাসে H-1B ভিসা নিয়ে সিটি কাউন্সিলে উত্তেজনা ছড়িয়েছে। কিছু বক্তা ভারতীয় আধিপত্য ও চাকরি ক্ষতির অভিযোগ তুলেছেন। দক্ষিণ এশীয়রা আতঙ্কিত, বলছেন তারা আইন মেনে এসেছেন ও সমাজে অবদান রেখেছেন। স্থানীয়রা গর্বের সঙ্গে বলছেন, আমাদের সন্তানরা এখানে জন্মেছে, তারা নিজেদের আমেরিকান মনে করে, এই দেশই আমাদের বাড়ি। টেক্সাসের ফ্রিস্কো শহরে সম্প্রতি অনুষ্ঠিত সিটি কাউন্সিলের সভায় H-1B ভিসা নিয়ে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। কিছু বক্তা অভিযোগ করেছেন, এই ভিসা প্রোগ্রামের কারণে শহরে ভারতীয় আধিপত্য গড়ে উঠেছে। কেউ কেউ আরও চরম মন্তব্য করেছেন এবং দক্ষিণ এশিয়ান সম্প্রদায়কে নিশানা করে ভয়ঙ্কর রেজিস্ট কনসপিরেসি থিওরি তুলে ধরেছেন। সভায় কয়েকজন বক্তা চাকরি হারানো ও বেতন কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে দক্ষিণ এশিয়ান বাসিন্দারা নিরাপত্তা ও বৈষম্যের ভয় প্রকাশ করেছেন। ফ্রিস্কোর মেয়র জেফ চেনি এই বক্তাদের বাইরের উত্তেজক হিসেবে উল্লেখ করেছেন। H-1B প্রোগ্রাম 1990 সালে চালু হয় এবং প্রতি বছর প্রায় 85,000 বিদেশি দক্ষ কর্মীকে যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ দেয়। 2023 সালে অনুমোদিত প্রায় 4 লাখ H-1B ভিসার মধ্যে প্রায় 3/4 ভারতীয় নাগরিকদের জন্য ছিল। অধিকাংশ সফটওয়্যার ও প্রযুক্তি খাতে কাজ করেন। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রোগ্রাম আমেরিকান অর্থনীতি ও কর্মসংস্থানকে শক্তিশালী করে। তবে শ্রম ইউনিয়ন ও সমালোচকরা মনে করেন, এটি স্থানীয় কর্মীদের চাকরি ক্ষুণ্ণ করতে পারে।
সম্প্রতি দক্ষিণ এশিয়ানদের বিরুদ্ধে ঘৃণা ও হিংসার ভাষা বেড়েছে। অনলাইনে ভারতীয়দের লক্ষ্য করে নেতিবাচক পোস্টের সংখ্যা বাড়ছে। স্থানীয় ভারতীয় ও ভারতীয় আমেরিকান সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তারা জানিয়েছেন তারা আইন মেনে এসেছে, সমাজে অবদান রেখেছে, আর এখন হঠাৎ শত্রুতাপূর্ণ পরিবেশের মুখোমুখি। তাদের মধ্যে অনেকেই গর্ব ভরে বলছেন, আমাদের সন্তানরা এখানে জন্মেছে, তারা নিজেদের আমেরিকান মনে করে, এই দেশই আমাদের বাড়ি। যুক্তরাজ্য ভিসা ও মাস্টার কার্ডের বিকল্প একটি জাতীয় পেমেন্ট ব্যবস্থা গঠনের পরিকল্পনা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য রাজনৈতিক চাপের কারণেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। নতুন পেমেন্ট কাঠামোর নাম ডেলিভারিকো এবং এটি 2030 সালের মধ্যে চালু হওয়ার কথা। দেশটির শীর্ষ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এই উদ্যোগে অর্থায়ন করবে এবং প্রযুক্তিগত অবকাঠামো সরবরাহ করবে। যুক্তরাজ্য ভিসা ও মাস্টার কার্ডের বিকল্প একটি জাতীয় পেমেন্ট ব্যবস্থা তৈরি করার পরিকল্পনা করছে। দেশটির শীর্ষ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীরা আগামী বৃহস্পতিবার বৈঠকে বসবেন। এই পদক্ষেপের মূল কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য রাজনৈতিক চাপ। আশঙ্কা করা হচ্ছে ভবিষ্যতে তিনি যুক্তরাষ্ট্র ভিত্তিক পেমেন্ট নেটওয়ার্কের কার্যক্রম সীমিত বা বন্ধ করে দিতে পারেন, যা যুক্তরাজ্যের অর্থনীতিকে ঝুঁকিতে ফেলতে পারে। বার্কলেসের যুক্তরাজ্য প্রধান নির্বাহী ভি মারু বৈঠকে সভাপতিত্ব করবেন। নতুন পেমেন্ট কাঠামোর নাম রাখা হয়েছে ডেলিভারিকো। এটি সরকার সমর্থিত হলেও সিটি ও অন্যান্য ব্যাংক বিনিয়োগ করবে এবং প্রযুক্তিগত অবকাঠামোর নকশা তৈরি করবে ব্যাংক অফ ইংল্যান্ড। নতুন কাঠামো চালু হলে জরুরি পরিস্থিতিতেও দেশীয় লেনদেন সচল রাখা হবে। 2025 সালের প্রতিবেদনে দেখা গেছে যুক্তরাজ্যের প্রায় 95% কার্ড লেনদেন ভিসা ও মাস্টার কার্ডের মাধ্যমে হয়। নগদ লেনদেন কমে যাওয়ায় এই নির্ভরতা আরও বাড়ছে। স্যান্টান্ডার ইউকে, নেটওয়েস্ট, লয়েডস ব্যাংকিং গ্রুপ, লিংক ও কভেন্ট্রি বিল্ডিং সোসাইটি নতুন উদ্যোগে অর্থায়ন করবে। ধারণা করা হচ্ছে 2030 সালের মধ্যে ডেলিভারিকো কার্যক্রমে আসবে। ভিসা ও মাস্টার কার্ড উভয়ই যুক্তরাজ্যে প্রতিযোগিতা স্বাগত জানিয়েছে এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রতিশ্রুতিবদ্ধ। ইউকে ফিন্যান্স, ট্রেজারি ও ব্যাংক অফ ইংল্যান্ড আনুষ্ঠানিক মন্তব্য করেননি। $2,000 স্টিমুলাস চেক নিয়ে আবারও আলোচনায় ডোনাল্ড ট্রাম্প। আগে প্রতিশ্রুতির ইঙ্গিত দিলেও এখন বলছেন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, বিষয়টি এখনও বিবেচনায় আছে, ফলে 2026 সালের সম্ভাব্য চেক নিয়ে অনিশ্চয়তা কাটেনি। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে $2,000 স্টিমুলাস চেক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেম্বর 2025-এ নিজের সামাজিক মাধ্যম পোস্টে জানিয়েছিলেন, আমেরিকার ট্যারিফ থেকে আয় করা অর্থের একটি অংশ সাধারণ মানুষের মাঝে ডিভিডেন্ড হিসেবে বিতরণ করা হতে পারে। তার ভাষ্য অনুযায়ী প্রত্যেক যোগ্য প্রাপ্তবয়স্ক নাগরিক অন্তত $2,000 পেতে পারেন, তবে উচ্চ আয়ের ব্যক্তিরা এই সুবিধার বাইরে থাকতে পারেন। কিন্তু ফেব্রুয়ারি 2026-এ এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প কিছুটা ভিন্ন সুরে কথা বলেন। সাংবাদিক টম লামাস যখন সরাসরি জানতে চান তিনি কি এ বিষয়ে নিশ্চয়তা দিচ্ছেন, ট্রাম্প বলেন তিনি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন, তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। তিনি এটিকে ওয়ারিয়র ডিভিডেন্ড হিসেবেও উল্লেখ করেন। অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট আগেই বলেছিলেন প্রশাসন এই চেক পাঠাতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আইনি উপায় খুঁজছে, তবে অনেক কর্মকর্তা মনে করছেন এমন অর্থ বিতরণে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হতে পারে। যদিও ট্রাম্প দাবি করেছেন তার মতে হয়তো সেই অনুমোদন ছাড়াও এটি সম্ভব। সম্ভাব্য সময় হিসেবে 2026 সালের শেষের দিকের কথা বলা হয়েছে। মধ্যম আয়ের পরিবারগুলো যাদের বার্ষিক আয় নির্দিষ্ট সীমার মধ্যে এই সুবিধা পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে $2,000 স্টিমুলাস চেক এখনও নিশ্চিত নয়। সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত সাধারণ মানুষকে অপেক্ষা করতেই হবে। প্রিয়জন হারানোর শোকের মধ্যেই অনেক পরিবারকে আরও এক কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়। মৃত ব্যক্তির আয়কর রিফান্ড পেতে দীর্ঘ অপেক্ষা। যেখানে সাধারণ রিফান্ড দ্রুত মেলে, সেখানে এই ক্ষেত্রে প্রক্রিয়া হয় জটিল ও সময় সাপেক্ষ। কেন এত দেরি হয়, কি পরিবর্তন এসেছে আইআরএস এবং আগে ভাগে কি প্রস্তুতি নিলে এই ঝামেলা কমানো যায়, জানুন বিস্তারিত। প্রিয়জন হারানোর শোক সামলাতেই যখন পরিবার হিমশিম খায়, তখন অনেকের জন্য আরেকটি কঠিন বাস্তবতা হলো মৃত ব্যক্তির আয়কর রিফান্ড পেতে দীর্ঘ অপেক্ষা।
যুক্তরাষ্ট্রে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস বা আইআরএস এর তথ্য অনুযায়ী মৃত করদাতার রিফান্ড ইস্যু হতে গড়ে 1 বছরেরও বেশি সময় লেগেছে সাম্প্রতিক বছরগুলোতে, যেখানে সাধারণ করদাতারা ই-ফাইল ও ডাইরেক্ট ডিপোজিট করলে প্রায় 21 দিনের মধ্যেই রিফান্ড পান। সেখানে মৃত ব্যক্তির ক্ষেত্রে প্রক্রিয়াটি অনেক জটিল। কেন এমন দেরি হয়? প্রথমত, মৃত ব্যক্তির পক্ষে রিফান্ড দাবি করতে সাধারণত ফর্ম 1310 জমা দিতে হয়। এই ফর্ম জমা পড়লেই অনেক সময় রিটার্নটি ম্যানুয়াল রিভিউতে যায়। দ্বিতীয়ত, প্রতারণা ঠেকাতে আইআরএস বাড়তি যাচাই বাছাই করে। দাবিদারের আইনগত অধিকার আছে কিনা, কোর্ট কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রতিনিধি কিনা, এসব নিশ্চিত করতে সময় লাগে। তৃতীয়ত, আগের বছরের জট ও ব্যাকলগও প্রক্রিয়াকে ধীর করেছে। তবে কিছু উন্নতি হয়েছে। ন্যাশনাল ট্যাক্স পেয়ার অ্যাডভোকেট জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ব্যাকলগের বড় অংশ কমানো হয়েছে এবং পুরনো কেসগুলো অগ্রাধিকার দিয়ে নিষ্পত্তির চেষ্টা চলছে। এই ঝামেলা কমাতে জীবিত অবস্থাতেই কিছু প্রস্তুতি নেওয়া জরুরি। সব ব্যাংক ও বিনিয়োগ হিসাবের তালিকা রাখুন, অনলাইন ট্যাক্স ডকুমেন্টে প্রবেশের তথ্য সংরক্ষণ করুন, হালনাগাদ উইল তৈরি করুন এবং একজন নির্ভরযোগ্য নির্বাহক বা প্রতিনিধির নাম নির্ধারণ করুন। প্রয়োজন হলে সিপিএ বা আর্থিক উপদেষ্টার সহায়তা নিন। সঠিক প্রস্তুতি প্রিয়জনদের কঠিন সময়ে বড় স্বস্তি দিতে পারে। মিশিগানে গাড়ি বীমা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। সন্তানরা গাড়ি না চালালেও তাদের নাম পলিসিতে না থাকায় অনেক পরিবারের দাবি বাতিল হয়েছে। অনুসন্ধানে বিষয়টি সামনে আনে WDIV লোকাল 4 নিউজ। এখন ভোক্তাদের সুরক্ষায় নতুন আইন প্রস্তাব করেছেন আইন প্রণেতারা। মিশিগান অঙ্গরাজ্যে সাম্প্রতিক একাধিক অনুসন্ধানী প্রতিবেদনের পর গাড়ি বীমা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তদন্তে উঠে এসেছে, কিছু পরিবারের বীমা দাবি বাতিল করা হয়েছে এবং এমনকি তাদের পলিসিও বাতিল করা হয়েছে শুধুমাত্র এই কারণে যে তারা তাদের সন্তানদের নাম পলিসিতে অন্তর্ভুক্ত করেননি, যদিও সেই সন্তানরা গাড়ি চালায় না। বিষয়টি সামনে আনে WDIV লোকাল 4 নিউজ, যারা ধারাবাহিক অনুসন্ধানের মাধ্যমে দেখিয়েছে কিভাবে সাধারণ পরিবারগুলো জটিল নিয়মের ফাঁদে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক অভিভাবক জানিয়েছেন তাদের সন্তানদের ড্রাইভিং লাইসেন্স নেই, তারা কখনো গাড়ি চালায় না, তবুও বীমা কোম্পানিগুলো দাবি করছে পরিবারের সব সদস্যের নাম পলিসিতে উল্লেখ থাকতে হবে। এই পরিস্থিতিতে আইন প্রণেতারা নতুন আইন প্রস্তাব করেছেন, যাতে স্পষ্টভাবে নির্ধারণ করা যায় কারা বাধ্যতামূলকভাবে বীমা পলিসিতে অন্তর্ভুক্ত থাকবে এবং কোন অবস্থায় বীমা দাবি বাতিল করা যাবে না। প্রস্তাবিত আইনের লক্ষ্য হল ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করা এবং বীমা কোম্পানিগুলোর অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতার অভাব এবং সূক্ষ্ম শর্তাবলীর কারণে অনেক পরিবার অজান্তেই ঝুঁকিতে পড়ছে। তাই নতুন আইন পাশ হলে শুধু আইনি সুরক্ষা নয়, স্বচ্ছতাও বাড়বে বলে আশা করা হচ্ছে। এখন প্রশ্ন একটাই, এই প্রস্তাবিত আইন কি সত্যিই পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারবে? সময়ই তার উত্তর দেবে। নিউ ইয়র্কে নতুন ট্রাফিক পয়েন্ট সিস্টেম চালু হয়েছে। এবার 24 মাসে 10 পয়েন্টে লাইসেন্স সাসপেনশন, শাস্তি বাড়ল দ্রুত ড্রাইভিং, মোবাইল ফোন ব্যবহার ও দায়িত্বহীন চালনার জন্য। রাজ্য বলছে নিয়মগুলো রাস্তা নিরাপদ রাখতে ও পুনরাবৃত্তি অপরাধ রুখতে সাহায্য করবে, কিন্তু AAA সতর্ক করছে অনেক চালক লাইসেন্স হারাতে পারেন। নিউ ইয়র্কে আজ থেকে চালকরা নতুন পয়েন্ট সিস্টেমের আওতায় পড়বেন, যা ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য শাস্তি কঠোর করে। নতুন নিয়ম অনুযায়ী 24 মাসে 10 পয়েন্ট পূর্ণ হলে লাইসেন্স স্থগিত হতে পারে। আগে 18 মাসে 11 পয়েন্ট হলে এই শাস্তি করা হতো। শাস্তি বৃদ্ধি পেয়েছে দ্রুতগামী ড্রাইভিং, মোবাইল ফোন ব্যবহার এবং দায়িত্বহীন ড্রাইভিং এর জন্য। এছাড়া কিছু নতুন লঙ্ঘনও পয়েন্টের আওতায় এসেছে। উদাহরণস্বরূপ, টেলিলাইট বা হেডলাইট ভাঙা থাকলে 1 পয়েন্ট, অবৈধ ইউ টার্ন করলে 2 পয়েন্ট, দ্রুতগামী 10 মাইল ঘন্টা বেশি হলে 4 পয়েন্ট, মোবাইল ফোন ব্যবহারে 6 পয়েন্ট, দায়িত্বহীন ড্রাইভিংয়ে 8 পয়েন্ট ধার্য করা হয়েছে। গুরুত্বপূর্ণ অপরাধ যেমন মদ বা মাদকাসক্ত অবস্থায় ড্রাইভিং বা অবৈধভাবে ড্রাইভিং করা, এর জন্য 11 পয়েন্ট ধার্য, যা নতুন সাসপেনশন সীমা অতিক্রম করে। AAA এর পক্ষ থেকে বলা হয়েছে, এই কঠোর নিয়মে অনেক চালক লাইসেন্স হারাতে পারেন, কিন্তু রাজ্য কর্তৃপক্ষের মতে
এটি রাস্তার নিরাপত্তা বৃদ্ধি এবং পুনরাবৃত্তি অপরাধ প্রতিরোধে সহায়ক হবে। প্রসঙ্গত পয়েন্টগুলো চালকের রেকর্ডে দীর্ঘ সময় পর্যন্ত থাকবে, তাই একটি ছোট লঙ্ঘনও চালককে দ্বিতীয় অপরাধের আগে সতর্ক করতে পারে। এই পরিবর্তন চালকদের ঝুঁকিপূর্ণ আচরণ এড়াতে এবং নিরাপদ ড্রাইভিং নিশ্চিত করতে উদ্দীপনা দেবে। নিউ ইয়র্কের সকল চালককে সতর্ক থাকার এবং নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।